আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিবুল শিকদার ভাইয়া, ওয়েলকাম তোমাকে। আশা করি ভালো আছো। আমাকে দেখা যাচ্ছে কি না, আমাকে শোনা যাচ্ছে কি না, আমি একটু চেক করে নেই। ইয়েস, আমি দেখছি আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। উম, হাসিবুর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আমাকে দেখা শোনা দুটাই যাচ্ছে। কেমন আছো তোমরা, যারা যেখান থেকে যখনই যেভাবে ক্লাসে জয়েন করেছো, কেমন আছো একটু জানাতে পারো। আসিফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক। নিশ্চয় ভালো আছো বটে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো থাকার চেষ্টা চালাচ্ছি। আমরা আজকের ক্লাসে, থ্যাংক ইউ হাসিবুর, আসিফ, মাহিবুল, আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, আমরা আজকের ক্লাসে মনে হয় চলে যেতে পারি। আর কিছু মানুষজন আসতে থাকবে, আসতে থাকুক। আমরা ক্লাসে শুরু করব আজকে। আমি ভালো আছি আসিফ। আমরা আজকের ক্লাসে একটা সহজ টপিক পড়ব। হ্যাঁ, টপিকটা নাম হয়তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো। সেটা হলো নাম্বার আর জেন্ডার। এখন বলবা স্যার এই জিনিস কি পড়ার কিছু আছে কি না? এটা তো আমি যেখানে কোচিং করি ওখানে তো এই জিনিস পড়ায় না। হ্যাঁ, এটা নর্মালি পড়ায় না ভাই, কারণ টিচারদের পড়ানোর সময় থাকে না। হ্যাঁ, মানে আমি তোমাদেরকে এখানে হয়তো 15 ক্লাসে যা পড়াই বা 20 ক্লাসে যা পড়াই, টিচাররা এবং আমি নিজেও 20 ক্লাসের পড়া এক ক্লাসে মানে 1.5 ঘন্টা পড়ায়। একজন টিচার মোরলেস 2 ঘন্টা সময় পায় একটা ক্লাসের লেন্থ। টিচার 1.5 ঘন্টার বেশি থাকতে পারে না, আমি যদ্দূর জানি 1 ঘন্টা 30 মিনিট, হাইয়েস্ট 40 মিনিট থাকতে পারে। তো 1 ঘন্টা 30-40 মিনিটে টিচার অনেক কথা বলতে গিয়ে আসলে অনেক কথা বলা হয় না। হ্যাঁ, তো আমরা আজকে যে টপিকটা পড়ব, তোমাদের আগে বলেছিলাম টপিকটা খুবই ইজি, খুবই ইজি, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। পরীক্ষার জন্য আসলে সবই ইম্পর্ট্যান্ট। যারা ভালো করতে চায়, আমরা কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ সব কিছুকে এখন পড়ব, পরীক্ষার আগে হয়তো আমরা একটু কাটছাট করব। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ হারুন ভাইয়া। তো আমরা বলেছি এই নাম্বার অ্যান্ড জেন্ডার এই টপিক দুটা থেকে কোথায় বেশি প্রশ্ন আসে। এই দুটা টপিক থেকে মেডিকেলে এই পর্যন্ত প্রশ্ন আসছে ভাইয়া 2 বার, মাত্র 2 বার। এখন তার মানে কি আমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিব তারা এই নাম্বার জেন্ডার একবারে পড়বো না? অবশ্যই পড়বো ভাই। কি পড়বো সেটা আমি বলবো, অসুবিধা নাই। নাম্বার অ্যান্ড জেন্ডার টপিক থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে রেগুলার প্রশ্ন আসে, একবারে রেগুলার প্রশ্ন আসে। এটা থেকে জেইউতে আমাদের জাহাঙ্গীরনগরে রেগুলার প্রশ্ন আসে। তো এই কয়েকটা জায়গা আছে যেখানে আর ইউ এবং জেইউতে রেগুলার প্রশ্ন আসে, এবং চট্টগ্রামেরও মানে সব ইউনিটে রেগুলার প্রশ্ন আসে নাম্বার জেন্ডার টপিক থেকে একটা করে হইলেও। তো যদিও আমরা অন্য অন্য জায়গায় এটাকে মানে খুব বেশি দেখি না। তো আমার পয়েন্ট হলো ভাই, এটাকে আমরা খুব বেশি দেখি না, এর মানে এটা না যে আমরা এড়িয়ে যাব, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসলে একটা প্রশ্ন আমার জন্য অনেক ব্লেসিংস আমি বলতে পারি, যদি আমি পারি সেটা। তো এখন আমাদের কাজ থাকবে এটাকে আমরা কিভাবে সহজে মানে শেষ করতে পারি, এটা হলো আমাদের একবার মূল কাজ থাকবে ভাই। এটা এই টপিকটা এমন একটা জিনিস যেটা পারতে তোমার আমার মোরলেস 2-3 ঘন্টা সময় দিলেই, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলেই আমরা এই দুই টপিকের একবারে ঝাঁঝরা করে ফেলতে পারবো। 2 থেকে 3 ঘন্টা। ওকে, তোমরা নিশ্চয়ই আমার পিডিএফ তো পেয়েছো। 2-3 ঘন্টা দিলেই টপিকটা ইজি হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে যেটা একটু দেখাতে চাই ভাই, আহ, আমি যে পিডিএফটা দিয়েছি এটা এটা ধরে পড়লেই মোটামুটি ইনাফ, আর কোনো বই ধরে পড়া দরকার নাই, অথবা অন্য কোনো বই ধরে পড়লে ওই বইটাই পড়বা, আমারটা পড়া দরকার নাই। তো আমি ক্লাসের শুরুতে তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই ভাই, নাম্বার কয় রকম? আমরা নিশ্চয় জানি সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আমি এটা নিয়ে ছোট্ট একটু কথা বলবো, দেন আরেকটা আলাপ করব। আচ্ছা,
শুরুতে জানি আমরা সিঙ্গুলার নাম্বার, এই কথাটা আমি সামনে আরেকবার বলবো। সিঙ্গুলার এটা কি ভাই? প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার মানে কি? সিঙ্গুলার নাম্বার মানে কি এক, আর প্লুরাল মানে কি দুই বা তার চেয়ে বেশি, এটা আমরা বুঝি। এবং আরেকটা পয়েন্ট আমরা বুঝি, লাইক আমি যদি বলি পেন, আমি যদি বলি কি পেন, পেন শব্দটা নিশ্চয়ই সিঙ্গুলার। যদি বলি পেন্স শব্দটা নিশ্চয়ই প্লুরাল, শব্দটা নিশ্চয়ই প্লুরাল। তার মানে এখানে একটা জিনিস আছে, নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় সেই শব্দটা হয় প্লুরাল, এটা আমরা জানি। আমার লেখা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার দেখা যায়, তাই না ভাইয়া? ইয়েস। তাহলে তাহলে আমরা কি বলতে চাইছি? নাউনের সাথে, নাউনের সাথে এস বা ইএস, আমি সাদাতেও লিখতে পারি সম্ভবত, সাদাতে লিখলে মনে হয় আরও ভালো লাগবে তোমাদের কাছে। আসো, তাহলে নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা কি হয়? প্লুরাল হয়। তাহলে আরেকটা পয়েন্ট বলি এবার, আমরা এটা বুঝে গেছি যে সিঙ্গুলার মানে এক আর প্লুরাল মানে হলো দুই বা তার চেয়েও বেশি। তাহলে নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে হয় প্লুরাল। তো এখানে একটা পয়েন্ট আমাদেরকে আটকায়, সেটা হলো আমি বলি এরকম, এটা সামনে তোমাদেরকে বলবো, সেটা হলো আমি ধরো লিখলাম হি রিডস, হি রিডস বুকস। তো যদি আমি তোমাকে প্রশ্ন করি এই রিড শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল, বুকস শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল, কি বলবো একটু চিন্তা করো তো ভাইয়া, 10-15 সেকেন্ডস, দেন আমি তোমাদেরকে বলে দিব। মাহিবুল কি বলছো ভাইয়া? বুঝি না, ক্লাসে মেনশন দিয়েন, মেনশন দিয়েন মানে? ও মানে লোকদেরকে আসার কথা বলবো নাকি? যার আসা উচিত সে তো আসার কথা, তাই না? যার আসা উচিত সে তো আসার কথা। এই কুইক কুইক একটু চিন্তা করো তো ভাইয়া। ওকে, আমার মনে হয় তোমরা পেরে গেছো চিন্তা। রিডস শব্দটাকে আমরা বলবো সিঙ্গুলার, আর বুকসটাকে বলবো আমরা প্লুরাল। এবং মনে হবে কেন স্যার এমন কেন বিষয়টা, এটাও তো এস আছে সিঙ্গুলার বলছেন, এটা তো এস আছে প্লুরাল বলছেন, এই দুটার পার্থক্য নিশ্চয়ই তোমরা সহজে বুঝো, দুটার পার্থক্য নিশ্চয়ই বুঝো। দেখো ভাই, এখানে আমি রিডসটাকে সিঙ্গুলার বলার কারণ হলো এই রিডসটা হলো ভাইয়া ভার্ব, মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা হয় সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। অন্যদিকে নাউন, এই বুকসটা কিন্তু নাউন, নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা কি হয় ভাইয়া? প্লুরাল। তাহলে এই পার্থক্যটা একটু বুঝতে হবে, এটা আমাদের জায়গায় জায়গায় আমাদেরকে আমি দেখি স্টুডেন্টদেরকে ভেজালে ফেলে। আমার কথাটাই ক্লিয়ার ভাইয়া? তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হলে সেটা হয় সিঙ্গুলার, আর নাউনের সাথে এস বা ই এস যুক্ত হলে সেটা হয় প্লুরাল। আমার মনে হয় আমার কথা ক্লিয়ার। ওকে, আমি দেখছি তোমাদের এন্ড থেকে ক্লিয়ার। ওকে, আমি লম্বা করবো না আজকের ক্লাস অবশ্যই। ওকে, এবার আমি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই তোমাদের। ওকে, এবার যে প্রশ্নটা করব, তোমরা জানো নাম্বার দুই রকম একটা ক্যাটাগরিতে, সেটাকে আমরা বলি কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, আর একটা হলো ভাইয়া অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। একটা কার্ডিনাল আর একটা কি অর্ডিনাল, কার্ডিনাল অর্ডিনাল, পার্থক্য কি জানো তো? একটা কার্ডিনাল আর একটা কি অর্ডিনাল। আচ্ছা আমি কুইক করে বলি। আচ্ছা, এই দুটো বিষয় একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, এই দুটো বিষয় আমরা খুব বেশি আমাদের বইগুলোতে ডিসকাস নাই। কার্ডিনাল মানে হলো অঙ্কবাচক, কার্ডিনাল মানে কি ভাই? অঙ্কবাচক, মানে যেটা ওই যে 1 2 3 কে বোঝায়, 1 2 3, এটা হলো অঙ্কবাচক।
আর অর্ডিনাল মানে হলো ক্রমবাচক, ক্রম নিশ্চয়ই বুঝো, ক্রমবাচক, ক্রমবাচক মানে হলো এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট এগুলো। তাহলে কার্ডিনাল, দেখো কার মানে কার হলে, কারের সাথে ক্রম হইলে ভালো হইতো, কার মানে কার্ডিনাল যদি ক্রম হইতো তাহলে ভালো লাগতো তোমাদের কাছে একটু বেশি, কার্ডিনাল ক্রমবাচক হইলে বেশি ভালো লাগতো। কার্ডিনাল নাম্বার ক্রমবাচক হলে ভালো লাগতো, বাট কথাটা উল্টা, কার্ডিনাল মানে ক্রম হলে ভালো লাগতো, খেয়াল রাখবো কার্ডিনাল মানে হলো অঙ্কবাচক, মানে 1 2 3 কে বোঝায়, আর অর্ডিনাল মানে হলো ক্রমবাচক, মানে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এদেরকে বোঝায়। এখন এগুলো বলার কারণ কি? কারণটা হলো আমাদের বাক্যে ব্যবহৃত হয়, এগুলো থেকে কারেকশন আকারের প্রশ্ন দেখা যায়। আমি কুইক বলে ফেলি, আসো। এখানে যে ইস্যুটা কাজ করে, আমি ধরো বললাম হি ইজ দা, আচ্ছা অথবা আমি মুছে দিলাম, হ্যাঁ এটা হি, আমি বললাম হি ইজ ফার্স্ট বয়, FIRST, ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। আমাকে বলতে হবে এই বাক্যটা কারেক্ট নাকি ইনকারেক্ট, কুইক বলার ট্রাই করো তো। আরেকটা বাক্য লিখছি, টার্ন ওভার পেজ নাম্বার 1, টার্ন ওভার দ্য, এখানে দা লাগবে একটা, টার্ন ওভার দ্য পেজ নাম্বার 1। এখন আমার প্রশ্ন হলো এই দুটো বাক্য কারেক্ট নাকি ইনকারেক্ট? একটা কারেক্ট রাখছি, একটা ইনকারেক্ট রাখছি। আমাদের ক্লাসের টাইম আছে একটা, টাইমটা মেনটেন করলে হয়, হ্যাঁ তাহলে সবাই একটু ঠিক সময় চলে আসলে মনে হয় ভালোই হয়, ভালো হওয়ার কথাও বটে। ওকে, উত্তরে আসি ভাইয়া। আমাদের এখানে থাকা দুটা বাক্যের প্রথম বাক্যটা ভুল আর সেকেন্ড বাক্যটা কারেক্ট, এখন বলবা কেন কি? এই কেনটাই তোমাদের জন্য আজকের পয়েন্ট। দেখো ভাই, কেন হলো এই যে ফার্স্ট শব্দটাকে আমরা বলি ভাইয়া ক্রমবাচক সংখ্যা, মানে অর্ডিনাল নাম্বার। খেয়াল রাখবো অর্ডিনাল নাম্বারের আগে অবশ্যই আর্টিকেল দিয়ে লিখতে হবে, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস বলতে হবে। অন্যদিকে টার্ন ওভার দ্য পেজ নাম্বার 1, এখানে কোনো অসুবিধা নাই। এখানে যে 1 শব্দটা হলো একটা কার্ডিনাল নাম্বার, মানে অঙ্কবাচক সংখ্যা, অঙ্কবাচক সংখ্যার আগে কখনো আর্টিকেল বসে না, মানে আর্টিকেল দা লেখা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি ভাই? কথাটা খুব সোজা, কথাটা হলো এরকম যে কার্ডিনাল নাম্বার যেগুলো মানে অঙ্কবাচক সংখ্যা, অঙ্কবাচক, এদের আগে কোনো আর্টিকেল দিয়ে লেখা যাবে না। আর অর্ডিনাল যেগুলো ভাইয়া তাদের আগে একটা আর্টিকেল দিয়ে লিখতে হবে, এই কথাটা মনে হয় বুঝে গেছো, ক্লিয়ার? ইয়েস, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ওয়েল ডান। এবার একটা প্রশ্ন লিখি যেটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে কোনো একটা সেশনে আসছিল, তোমরা আমাকে উত্তরটা লিখে দিবা। প্রশ্নটা এমন আসছিল ভাইয়া যে হি ইজ দ্য, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে প্রশ্নটার থিম হলো এতটুকু, হি ইজ দ্য ফার্স্ট পারসন এখানে একটা বক্স আছে, তো বক্সে অপশন দিব আর কি। অপশনে আমি দিব ধরো হি ইজ দ্য ফার্স্ট পারসন উইন, অপশন বিতে দিলাম তোমাদেরকে ভাইয়া উইনিং, সিতে দিলাম টু উইন, আর ডিতে দিলাম ওন বা ওয়ান, যেটাকে আমরা বলি ওন, তো না ওয়ান। কি লিখবা তোমরা? লিখো তো কি হতে পারে ভাই এই প্রশ্নের উত্তরটা?
হি ইজ দ্য ফার্স্ট পার্সন ড্যাশ দ্য প্রাইজ। বাক্যটার মানে দাঁড়ায় এরকম, সে হলো প্রথম ব্যক্তি যে পুরস্কারটা জিতছে, পুরস্কারটা পাইছে। কি লিখবা? হি ইজ দ্য ফার্স্ট পার্সন উইন দ্য প্রাইজ, উইনিং দ্য প্রাইজ, টু উইন দ্য প্রাইজ নাকি ওয়ান দ্য প্রাইজ? What do you think? Write me first. ইয়েস, আমাদের উত্তরটা হলো ভাইয়া টু উইন। হ্যাঁ, বলে দিই, কারোরটা হওয়ার কথা, কারোরটা হবে না, অসুবিধা নাই। মূল পয়েন্ট আমি এটাই বলতে চাইছি এতক্ষণ ধরে, অর্ডিনাল নাম্বারের আগে আর্টিকেল দিয়ে লিখতে হবে, এবং অর্ডিনাল নাম্বারের পরে যদি আরেকটা ভার্ব আসে, ভার্বের কোন ফর্ম লিখব? অর্ডিনাল নাম্বার যুক্ত বাক্যের পর আরেকটা যদি ভার্ব লিখতে হয়, যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে, প্রিন্সিপাল ভার্ব তো একটা আছেই নিশ্চয়ই, আমরা দ্য ফার্স্ট তার এভাবে লিখবো না, হি ইজ দ্য ফার্স্ট। তারপর অর্ডিনাল নাম্বারের পরে যখন একটা ভার্ব আসবে, ওই ভার্বটারে আমরা ইনফিনিটিভ ফর্ম লিখবো। এটা তোমাদেরকে সামনে আমি হয়তো আরেকবার বলবো রাইট ফর্ম ভার্বের সময়। আমার কথাই ক্লিয়ার ভাইয়া সবার কাছে? তাহলে বাক্যটা একবার লিখে ফেল, তোমার খাতা একবার লিখে ফেলো, এই বাক্যটা একবার লিখে ফেলো খাতায়। বাক্যটা হবে এরকম, হি ইজ দ্য ফার্স্ট পার্সন টু উইন দ্য প্রাইজ, হি ইজ দ্য ফার্স্ট পার্সন টু উইন দ্য প্রাইজ। ডিউবি ইউনিট আসা একটা কোয়েশ্চেন, এই মুডের একটা কোয়েশ্চেন। ওকে ওকে, আমার মনে হয় আমি মূল কথা বোঝাতে পেরেছি। এবার আমি পড়াশোনায় চলে যাব। পড়াশোনা এতক্ষণ ছিলাম অবশ্যই, এবারও পড়াশোনায় যাব আবার। এবার আসো, এবার আমরা একবারে আমাদের পিডিএফটা ধরে যদি একটু কথা বলতে চাই, বেসিক, খুব লম্বা সময় লাগবে না, আমরা 20 মিনিটের মাঝে আছি। আমরা নাম্বার যখন পড়ব, একবার যত বই আছে, যত শিট আছে, দেখবা অনেক রুলস রেগুলেশন আছে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, সম্ভবত ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের সময় ভাই বোন, তুমি আসলে ওই রুলস রেগুলেশন পড়ে খুব বেশি লাভ নাই। এই হলে সেই হয়, সেই হলে ওই হয়, এই জিনিস পড়ে তোমার মাথায় থাকবে না, কারণ পরীক্ষার দিন শুধু ইংরেজি দাগাবে না, ইংরেজি দাগাইলেও শুধু গ্রামার দাগাইবে না, আর অনেক বিষয় আছে, মাথায় চাপ থাকবে। ফলে রুলস পড়ে এগুলো টিকবে না, বরং শুধু ওয়ার্ডগুলো পড়বো। ওই রুলের নিচে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো আমি 2-4 বার পড়বো। কেউ কেউ বলবো রুল মুখস্থ করলে তো সুবিধা, তাহলে ওয়ার্ড আর পড়তে হবে না। এটা ভুল কথা ভাই, রুল খেয়াল থাকবে না, ওয়ার্ড খেয়াল থাকবে। কারণ ওয়ার্ডগুলো তুমি ইংলিশে এখন হয়তো পড়ছো নাম্বার জেন্ডার, বাট তুমি এই ওয়ার্ডগুলো সামহাও গ্রামার করতে গেলেও পাবা সামনে। ফলে সেটা প্র্যাকটিক্যালের রূপ। মূল পয়েন্ট বলতেছে রুল না পড়া, রুল না পড়ে আমরা ওয়ার্ডগুলো পড়বো। দেখবা আমাদের শিটের একবার প্রথম যে পয়েন্টটা লেখা আছে, যদি ইউএম থাকে, ইউএম, তাহলে আমরা এ লিখি। মানে সিঙ্গুলার যদি ইউএম থাকে, প্লুরেলে আমরা ইউএম এর জায়গায় এ লিখে দেই। এখন এই রুলস পড়ে খুব বেশি মানে কাজ নাই, মুখস্থ রাখার দরকার নাই। পরীক্ষায় একটা রুল থেকেই আমাদের প্রশ্ন আসে। মূল কথাটা হলো ভাইয়া, নাম্বার থেকে এক নাম্বার রুল থেকে বেশি প্রশ্ন আসে, কারণ এগুলো একটু ব্যতিক্রম ধর্মী। ওকে, তাহলে আমরা যদি প্রশ্ন করি তোমাদেরকে, এজেন্ডাম, এই শব্দ এজেন্ডাম, দেখো এজেন্ডাম, ডাম, এজেন্ডাম, এই শব্দের সিঙ্গুলার কি? সিঙ্গুলার তো না, এটা নিজেই সিঙ্গুলার। ও একটু ছোট করে বলে রাখি, নাম্বার জেন্ডার থেকে প্রশ্ন কেমনে আসে, পয়েন্টটা সেম। একটা শব্দ দিয়ে বলে, মানে 4টা শব্দ দিয়ে বলে, এই 4টা শব্দের কোন শব্দটা সিঙ্গুলার, অথবা 4টা শব্দের কোন শব্দটা প্লুরাল, এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি হলো একটা শব্দ দিয়ে বলে এই শব্দটার সিঙ্গুলার কোনটা, অথবা এই শব্দটার প্লুরাল কোনটা। তো এজেন্ডাম, দেখো ইউএম আছে বিধায় আমরা কি লিখে দিব এখন, এজেন্ডা, এজেন্ডা। আমার কথাবার্তা খুব শেষ, আমি আর খুব বাড়াবো না। রুল 1 নাম্বারটা ভালো করে পড়বা, রুল 1টা যদি ভালো করে পড়ো, তাতে আমাদের মোটামুটি নাম্বারের বেসিক কোশ্চেন সব চলে আসবে এখান থেকেই। দেখবে আমাদের শিটে লেখা আছে এজেন্ডাম। বোল্ড করা যে ওয়ার্ডগুলো আছে, একটু দেখবা বোল্ড করা আছে। বোল্ড করাগুলো মানে বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা বেশি বেশি আসছে, এই জন্য আমি বোল্ড করে রেখেছি। কেমন? অথবা কালার করে দিয়েছি, মানে পরীক্ষায় বেশি আসছে, এগুলো তোমার পড়তেই হবে। বোল্ড করা, কালার করাগুলো মানে তুমি ম্যান্ডেটরি আকারে পড়বা, বাকিগুলো একটা স্রেফ রিডিং দিয়ে চলে যাবা, দ্যাটস ইট। ওকে, রুল 1টা খুব ভালো করে পড়বা। তারপরে দেখো রুল 2ও আমরা ছোট্ট করে বলতে পারি। দেখো ভাইয়া, রুল 2-এ যে পয়েন্টটা আমরা দেখেছি, দেখো রুল 2-এ বলছে ওএন থাকলে আমরা ক্রাইটেরিয়নের কথা বলবো। ওএন থাকলে ওএন এর পরিবর্তে এ লিখে দিই, শেষ।
এখন এই রুল তো মুখস্থ রাখা দরকার নাই, শব্দ পড়ে ফেলি। ক্রাইটেরিয়ন, এটা হলো সিঙ্গুলার, প্লুরাল কি? ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া। এই দেখো ওয়ানের জায়গায় আমি এ লিখে দিলাম, শেষ, ক্রাইটেরিয়া। তাহলে এই রুল তো খেয়াল রাখা সম্ভব না, আমি ওয়ার্ড খেয়াল রাখতে পারি। রুলটা একবার দেখবো, দেখে একটা এক্সাম্পল ম্যাচ করাবো, দেন আমি শুধু ওয়ার্ডগুলোই পড়ে যাবো। ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, ফেনোমেনন থেকে ফেনোমেনা, ফেনোমেনন থেকে ফেনোমেনা। ইয়েস 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 মেহেদি। ওকে, তারপরে আমাদের শিটে দেখো 4 নম্বর রুলে একটা পয়েন্ট আছে, ইউএস থাকলে ইউএস প্লাস ইএস হয়, বোল্ড করা আছে, ফলে এগুলো পড়ে নিবা, আমার আর খুব বেশি বুঝাইতে হবে না। শিটে 12 নম্বর রুলে দেখবা একটা পয়েন্ট লেখা আছে এরকম করে, কিছু ওয়ার্ড যাদেরকে আমরা, যেমন আমরা নর্মালি কি করি, WFE, ওয়াইফ, ওয়াইফ শব্দের প্লুরাল কি? WIVES, ওয়াইফ। এই যে এফ ইর জায়গায় আমরা VES লিখি, এফ এর জায়গায় আমরা VES লিখি, রুল নাম্বার 12 দেখবা লেখা আছে এফ, অথবা এফ ইর জায়গায় আমরা কি লিখি ভাইয়া? VES। ইয়েস, ইনাফ। একটা খেয়াল রাখলে হবে, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, অ্যাজেন্ডাম থেকে অ্যাজেন্ডা। তুমি যে কোনো একটা রুল, একটা এক্সাম্পল খেয়াল রাখবা, রুল না। এক্সাম্পল খেয়াল রাখলে সুবিধা হলো ভাইয়া, কারণ এই এক্সাম্পলের মতো পরীক্ষা আসবে, রুলটা পরীক্ষা আসবে না। তুমি রুলটা যখন পড়বা, রুলটার সাথে একটা এক্সাম্পল মিলাইবা, যদি দেখো মিলে গেছে এবার রুলটার বাদ, এবার তুমি এক্সাম্পলটার একটা খেয়াল রাখি যেন এক্সাম্পল ধরে আমি আগাইতে পারি, পরীক্ষা আসলে এক্সাম্পলটার মতো করে আসবে। ভালো আইডিয়া মেহেদি। দেন আমরা যেটা আগাবো, আমাদের শিটে দেখবা 17 নম্বর একটা রুল আছে, ওখানে উল্টাপাল্টা হয়, মানে FOOT, ফুট, তো আমরা হয়তো ফুটস খুঁজবো এমন কিছু একটা, বাট এখানে এই যে মাঝের দুইটা ভাওয়েল চেঞ্জ হয়ে যায়, ফুট থেকে ফিট, ফুট থেকে ফিট, এমন কিছু বেসিক ওয়ার্ড আছে যেগুলো আমরা নর্মালি পারি। তারপরে দেখো লাউস থেকে লাইস, লাউস, লাউস থেকে কি হয় ভাই? লাইস, চেঞ্জ হয়ে যায়, খুব ইজি, এই টপিকটা খুব ইজি, পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে দেখবা 20 নম্বর একটা রুল আছে, যেখানে কিছু ওয়ার্ড বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, এখান থেকে বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে যে ডিয়ার দিয়ে, ডিয়ার কোন শব্দটার, এই ডিয়ার শব্দের প্লুরাল কি? ডিয়ার শব্দের প্লুরাল ডিয়ার। এই 20 নম্বর রুলে কিছু ওয়ার্ড আছে ভাইয়া যাদের সিঙ্গুলার প্লুরাল সেম ফর্ম, ডিয়ার একটা, সোয়ান একটা, হ্যাঁ, এখানে ওয়ার্ডগুলো লেখা আছে, রিডিং পড়বা। এই তো মোটামুটি শেষ, নাম্বারের মূল কথা শেষ। তাহলে আমি আবারও বলবো ভাইয়া, আমাদের শিটে নাম্বারের 1 নম্বর রুলটারে ভালো করে পড়বা, বাকি 1 আর 2 ভালো করে পড়বা, বাকি যেখানে বোল্ড করা আছে অথবা লাল করা আছে এগুলো একটু পড়বা, এবং এগুলো খুব ইজি। এবার আমি জেন্ডারে চলে আসি। জেন্ডারের ব্যাপারেও সেম কথাই বলবো, জেন্ডারও একটা কম আসা একটা কোয়েশ্চেন, মেডিকেল একবার আসছে পর্যন্ত, তার মানে আমরা বাদ দিব না, কারণ এইবার আবার একটা আসতে পারে ভাই। একটা মার্কসের জন্য কিন্তু তোমার মানে মেডিকেল চেঞ্জ হয়ে যায়, একটা মার্কসের জন্য একটা মানুষ একটা ইউনিভার্সিটি চান্স পাওয়া না পাওয়া নির্ধারিত হয়ে যায় কিন্তু। ফলে জেন্ডারের জন্য সেম কথা, রুল নাম্বার 1। আমরা তো নাম্বারের ক্ষেত্রে অনেক রুল নাম্বার বলছি, 1 লাগবে, 2 লাগবে, আরও কয়েকটা বলছিলাম টুকটাক, বাট জেন্ডারের ক্ষেত্রে 1 নম্বর রুল থেকেই 100%, আমার দেখা এই পর্যন্ত কমপক্ষে 99.99% প্রশ্ন আসছে 1 নম্বর রুল থেকে। রুল নাম্বার 1, যত বই আছে সব বই, সব শিটের 1 নম্বর রুল, যত বই আছে সব শিট এবং সব বইয়ের 1 নম্বর রুল। এখানে কোয়েশ্চেন কেমন? আমরা জানি জেন্ডার 4 রকম, তাহলে পরীক্ষা হতে প্রশ্ন আসে, পরীক্ষা মেসকুলিন আর ফেমিনিন দিয়ে প্রশ্ন আসে, আর কিছু আসে না, হ্যাঁ। তো বলা হয় নিচের কোন ওয়ার্ডটা, যেমন গত বছরও একটা প্রশ্ন আসে, আমি যদি ভুল না বলে থাকি মেডিকেলে, তো প্রশ্নটা এমন হয় নিচের কোনটা মেসকুলিন জেন্ডার, নিচের কোনটা ফেমিনিন জেন্ডার, অথবা ওই নাম্বার ক্যাটাগরি, অথবা একটা মেসকুলিন জেন্ডার দিয়ে দেয়, বলে ফেমিনিন কি, ফেমিনিন দিয়ে দেয় মেসকুলিন কি, এখান থেকে জেন্ডারের প্রশ্ন আসে। জেন্ডারের ক্ষেত্রে আমার কথা হলো 1 নাম্বার রুলটা সম্পূর্ণ ভিন্ন ব্যবহার, যেটা মানে কোনো নিয়মকানুন মানে না, মানে জেন্ডারে মেসকুলিনে যে শব্দটা ফেমিনিনে গিয়ে পুরো নতুন একটা শব্দ, এটাকে এখান থেকেই বেশি প্রশ্ন আসে, কারণ এখান থেকে করলেই আমরা প্যাসে পড়তে পারি। যেমন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, মেডিকেলের প্রশ্ন আসছে কি দিয়ে? মেডিকেলের প্রশ্ন আসছে ড্রেক দিয়ে। দেখি বলো তো, ড্রেক, ড্রেক শব্দটা, ড্রেক, DRAKE, ড্রেক, ড্রেক শব্দটার মেসকুলিন জেন্ডার ফেমিনিন কি? বলো ফেমিনিন কি? ড্রেক শব্দটা মেসকুলিন জেন্ডার ফেমিনিন কি? আমি শেষ করে দিব, আর 5-7 মিনিট লাগবে। ড্রেক শব্দটার মেসকুলিন, ড্রেক মানে হলো ভাইয়া পাতিহাঁস, তাহলে পাতিহাঁস ইংলিশ কি? ড্রেক থেকে ডাক, ড্রেক থেকে ডাক, ড্রেক থেকে ডাক, DUCK, ডাক, DUCK, ডাক। বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, বিশেষ পরীক্ষা আসছে হর্স দিয়ে, হ্যাঁ, হর্স, HORSE, হর্স, হর্স শব্দটা মেসকুলিনের ফেমিনিন কি? হর্স,
হর্স, হর্স শব্দের ম্যাসকুলিন ফেমিনিন কি? ম্যাসকুলিন হলো ভাইয়া হর্স আর ফেমিনিন হলো মেয়ার। মেয়ার মানে ঘটকি, মানে মহিলা ঘোড়া, মহিলা ঘোড়া, মহিলা ঘোড়া। ডান। আর জেন্ডারের ক্ষেত্রে আর কোনো রুল তেমন দরকার নাই, ইনাফ। তো আমার ক্লাস মোটামুটি শেষ। আমি আবার বলবো ক্লাসের মূল কথা যা বলছিলাম। প্রথমে বলছিলাম ভাইয়া নাম্বার 2 রকম আমরা জানি। এই টপিক দুটা খুব সোজা, পরীক্ষায় কম প্রশ্ন আসে, তবে প্রশ্ন রেগুলার আসে জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, রাজশাহীতে। মেডিকেলে কম আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে একবারে আসে না, আসছে মানে আসে নাই বলা যেতে পারে, 2-1টা দেখা গেছে। আমার পয়েন্ট হলো আমরা একটু মনোযোগ দিয়ে পড়ব যদি আসে। এখন এই বছরে যদি 2টা দিলে কোনো জায়গায়, তখন যেন আমি বিপদে পড়তে না হয়। খুব সোজা এই জায়গাটা পারা। নাম্বার থেকে প্রশ্ন আসে, জেন্ডার থেকে প্রশ্ন আসে, একই টাইপে বলা হয় এই শব্দটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, এই শব্দটা কি ম্যাসকুলিন জেন্ডার না ফেমিনিন জেন্ডার। অথবা একটা সিঙ্গুলার নাম্বার দিয়ে দেয় প্লুরাল কি, প্লুরাল দেয় সিঙ্গুলার কি, একটা ম্যাসকুলিন জেন্ডার দিয়ে দেয় ফেমিনিন কি, ফেমিনিন দিয়ে দেয় ম্যাসকুলিন কি। এই কোশ্চেন টাইপ এইরকম। এবং শুরুতে বলেছিলাম আমরা নাম্বার 2 রকম, সিঙ্গুলার, প্লুরাল নাম্বার। নাম্বার শব্দটা কিসের সাথে কানেক্টেড ভাইয়া? আমরা জানি এটা নাউনের সাথে কানেক্টেড। এবং নাউন যদি প্লুরাল হয় নাউনের সাথে অ্যাসবেস থাকে, ভার্ব যদি প্লুরাল হয় ভার্বের সাথে অ্যাসবেস থাকে না। তাহলে কোন ভার্বের সাথে অ্যাসবেস থাকে? সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস থাকে। তারপর আমরা বলেছিলাম নাম্বার 2 রকম, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল মানে হলো অঙ্কবাচক 1 2 3, তাদের আগে আর্টিকেল দিয়ে লিখতে হয় না। আর অর্ডিনাল মানে হলো ক্রমবাচক, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এগুলো লাস্ট নেক্সট লাস্ট এরকম, এই ওয়ার্ডগুলোর আর্টিকেল দিয়ে লিখতে হয়। এবং এই অর্ডিনাল নাম্বারগুলোর পরে যদি একটা ভার্ব আসে তখন আমরা সেকেন্ড ভার্বটাকে কি লিখবো? ইনফিনিটিভ লিখবো, মানে 2+ ভার্ব লিখবো। তারপর বলেছিলাম নাম্বারের 1 2 রুল নাম্বার ভালো করে পড়বো, যেগুলো যেগুলো বোল্ড করা এবং লাল করা সেগুলোকে পড়বো। এবং 1 নাম্বার 2 নাম্বার রুল থেকেই অধিকাংশ প্রশ্ন আসে। জেন্ডারের ব্যাপারেও সেম কথা, 1 নম্বর রুল থেকেই সব প্রশ্নই প্রায় আসে। ইনাফ, প্রিভিয়াস কোশ্চেন পড়লে দেখবা এগুলো থেকেই সব ঘুরে ফিরে এসছে। ফলে আমি বলবো একটু অ্যাটেনশন দিও, এটারে কখনো একবারে ফেলনা হিসেবে রেখে দিও না, এটা তোমাকে বাঁচা দিতে পারে। ওই যে পচা শামুকের মতো আর কি, পচা শামুক সহজ জিনিস এড়িয়ে গেলে পরীক্ষা একটা প্রশ্ন আসলে একটা প্রশ্ন তোমার জন্য অনেক অ্যাসেট হিসেবে কাজ করবে। ওকে, আমি ক্লাস এখানে শেষ করব। আশা করি আমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছি এটা মেনে তোমরা একটু আমাদের শীটটা পড়বা। দ্যাটস ইট। সবার জন্য শুভকামনা। আমি আজকের মতো এখানেই বিদায় নিব। হোপফুলি তোমরা রেগুলার পড়াশোনা করছো। যত চাপই থাকুক এমন যেন না হয় যে তুমি মানে ইংরেজি ক্লাস হলে ইংরেজি পড়বা, এমনটা যেন না হয়। কারণ তোমার অন্য সাবজেক্টের পড়াশোনা আছে, অন্য পড়াশোনার চাপে যেন ইংরেজিকে তুমি রেগুলার পড়াশোনা থেকে বাদ না দাও। আমি বলবো ইংরেজি তোমার পরীক্ষার যত পার্সেন্টেজ মানে মার্কস, তত পার্সেন্টেজ সময় তুমি দিবা। ধরো তোমার ইংরেজি 30% মার্কস হয়, তুমি তোমার পড়াশোনা যত ঘন্টা করো তার 30% সময় ইংরেজিতে দিবা। তোমার যদি ইংরেজি 10% 15% হয়, তাহলে তুমি তোমার 10 ঘন্টা পড়ো, তাহলে তুমি 1.5 ঘন্টা কমপক্ষে ইংরেজি দিকে দিবা। মানে রেগুলার তোমার পড়াশোনা ইংরেজি থাকবে। এটা হলো তোমার জন্য আমার পক্ষ থেকে একটা, কেমন বলবো, একটা খুব খুব বড় একটা মেসেজ। এটা যদি না করো তাহলে তুমি ভেজালে পড়ে যাবা। রেগুলার ইংলিশ না পড়লে তোমার জন্য পড়া চাপ মনে হবে। কিন্তু মনে করি না যে পরীক্ষার আগে দিয়ে আমি ধুম একটা ম্যারাথন দিয়ে শেষ করে ফেলবো, তখন দেখবা আবার মাথায় চাপ হয়ে যাচ্ছে, তখন সহজ জিনিসটা তোমার ভারী বোঝা মনে হবে। ওকে, সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করে ফেলবো। আসসালামু আলাইকুম।